আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ক্লাসে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি কারো কাছে অনেক বেশি কনফিউজিং হয়ে থাকে। ভাষা ও এর মৌলিক অংশসমূহের উপাদান ও উপকরণ। এই টাইটেলে আপনারা কোনো অধ্যায় হয়তো আপনাদের বইয়ে পাননি, তবে আপনারা নিশ্চয়ই ভাষার মূল উপকরণ কি? ভাষার ক্ষুদ্রতম একক কি? বাক্যের বৃহত্তম একক কি? এরকম প্রশ্নগুলো দেখেছেন। এই যে প্রশ্নগুলো করলাম, এই প্রশ্নগুলো আর তাদের উত্তরগুলো একে অন্যের সাথে খুব সুন্দরভাবে কানেক্টেড। কিন্তু তারপরও আমাদের এই টপিকে অনেক বেশি প্রবলেম থাকে এই কারণে যে আমরা উপাদান ও উপকরণগুলো আলাদাভাবে পড়ি। মানে আমি এখন ভাষা পড়ছি, তাই আমি ভাষার উপাদান ও উপকরণ পড়ব। একটু পর হয়তো আমি বাক্যেরটা পড়ব। এভাবে আলাদা পড়ার কারণে আমরা কানেকশনটা বুঝতে পারি না। যার কারণেই আমাদের সমস্যা হয়। আজকের ক্লাসে আমরা একটি মাত্র ছক দেখব। সেই ছকের মাধ্যমেই ভাষা ও এর মৌলিক অংশসমূহের উপাদান ও উপকরণ পুরোপুরি আমরা শিখব। আর ইনশাআল্লাহ আজকের পর কারো কোনো সমস্যা থাকবে না এই টপিকে। তো চলুন শুরু করি। আমরা জানি শুরুতেই আসে হচ্ছে আমাদের ধ্বনি বা বর্ণ। ধ্বনি হচ্ছে মানুষের বাকযন্ত্র থেকে বের হওয়া যেকোনো আওয়াজ, আর ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। কতগুলো ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসে হয় হচ্ছে আমাদের শব্দ, কতগুলো শব্দ পাশাপাশি বসে হয় বাক্য, আর অসংখ্য বাক্য মিলে আমাদের ভাষা। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মূল উপাদান বা ক্ষুদ্রতম একক, দুটোই একই। মূল উপাদান বা ক্ষুদ্রতম একক কি? কিসের জন্য জিজ্ঞেস করা হবে? হোক সেটা ভাষার জন্য, হোক সেটা বাক্যের জন্য, কিংবা হোক সেটা শব্দের জন্য, যেই ক্ষেত্রেই হোক না কেন উত্তর হবে ধ্বনি বা বর্ণ। আপনারা একটু তীর চিহ্নগুলো ভালোভাবে খেয়াল করবেন। তীর চিহ্ন বুঝে গেলে আপনারা ছকটাও বুঝে যাবেন। আমি কি বললাম? মূল উপাদান বা ক্ষুদ্রতম একক কি? প্রশ্নটা করা হোক ভাষার জন্য, কিংবা করা হোক বাক্যের জন্য, কিংবা করা হোক শব্দের জন্য, যেই ক্ষেত্রেই করা হোক আপনার উত্তর হবে ধ্বনি বা বর্ণ। কিন্তু যখন আপনাকে জিজ্ঞেস করা হবে মূল উপকরণ বা একক বা বৃহত্তম একক কি, যেই অংশের জন্য করা হবে তার ঠিক আগের অংশ হচ্ছে উত্তর। মানে যদি আপনাকে ভাষার জন্য জিজ্ঞেস করা হয় উত্তর হবে বাক্য, বাক্যের জন্য জিজ্ঞেস করা হলে উত্তর হবে শব্দ। আবারও দেখেন, মূল উপকরণ বা একক বা বৃহত্তম একক তিনটাই একই। এইটা যদি জিজ্ঞেস করা হয় ভাষার জন্য উত্তর হবে বাক্য, আর বাক্যের জন্য জিজ্ঞেস করা হলে উত্তর হবে শব্দ। ঠিক আছে? এখন শব্দের জন্য মূল উপকরণ বা বৃহত্তম একক হয় না। হ্যাঁ, একক যদি জিজ্ঞেস করে উত্তর হবে ধ্বনি বা বর্ণ। ঠিক আছে? আমরা চাইলে এখন এই ছকটাকে সুন্দরভাবে পয়েন্ট আকারেও লিখতে পারি। তো পয়েন্ট আকারে লিখলে ভাষার জন্য হবে মূল উপাদান এবং ক্ষুদ্রতম একক ধ্বনি বা বর্ণ, আর মূল উপকরণ একক বৃহত্তম একক হবে বাক্য। ঠিক আছে? বাক্যের জন্য প্রায় সেম। মূল উপাদান ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি বা বর্ণ, আর মূল উপকরণ একক আর বৃহত্তম একক হচ্ছে শব্দ। আর শব্দের ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে মূল উপাদান ক্ষুদ্রতম একক, আর যদি জিজ্ঞেস করে একক তাহলেও ধ্বনি বা বর্ণ। সবসময় ধ্বনি বা বর্ণ শব্দের ক্ষেত্রে। ঠিক আছে? এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো ধ্বনি বা বর্ণ পড়ছি, তাই না? তো প্রশ্নের সঠিক উত্তর ধ্বনি এবং বর্ণ দুটোই, আর অপশনেও দেওয়া আছে ধ্বনি এবং বর্ণ দুটোই। তাহলে আমরা কোনটা দাগাবো? মানে মনে করেন ভাষার মূল উপাদান কোনটি আপনাকে জিজ্ঞেস করা হলো, আর চারটি অপশনের মধ্যে দেয়া আছে শব্দ, বর্ণ, বাক্য, ধ্বনি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে ধ্বনি। কেন? এই কেন বোঝার জন্য আমাদেরকে ধারাবাহিকতা বুঝতে হবে। হ্যাঁ, এখন আমাদের ভাষার ইতিহাস জানা লাগবে না। আমরা জাস্ট এতটুকু মনে করেন যে একটা শিশু প্রথমে মা বলে নাকি ম আকার আগে লেখে? নিশ্চয়ই মা বলে। এই যে বলে, বলাটা কি? ধ্বনি। লেখাটা হচ্ছে বর্ণ, তাই না? তো অবশ্যই ধ্বনি আগে আসে। যেটা আগে আসে সেটার প্রাধান্যটা বেশি। তো আপনার যেকোনো ধরনের প্রশ্ন যখন উত্তর হবে ধ্বনি এবং বর্ণ দুটোই, অপশনে যদি দুটোই দেয়া থাকে সবসময় সঠিক উত্তর হবে ধ্বনি। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তবে আমাদের একটি প্রবলেম আছে। প্রবলেমটা বুঝার জন্য আমরা ছকে ফেরত যাব। আমরা একটু আগে পড়েছি যে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি বা বর্ণ, বাক্যেরও মূল উপাদান ধ্বনি বা বর্ণ।
কিন্তু আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ভাষার মৌলিক উপাদান কি, শুনতে অনেকটা সেম মনে হয়, তাই না? আর আমাদের দেশে কিছু কিছু ব্যাকরণ বইয়ে এভাবে লেখা থাকে যে মূল ও মৌলিক উপাদান ধ্বনি বা বর্ণ, অথবা মূল এবং মৌলিক উপাদান ধ্বনি বা বর্ণ, তাই না? কারণ আপনাকে যদি প্রশ্ন করা হয় আর আপনি যদি লিখে আসেন ধ্বনি বা বর্ণ, সুন্দর মতো কেটে দেয়া হবে। কেন কেটে দেয়া হবে? এই কেন কেটে দেওয়া হবে জানার জন্য আমাদেরকে একটু মৌলিক শব্দটার শব্দ গঠন দেখা লাগবে। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে শব্দ গঠন ভালোভাবে শিখব। আজকে জাস্ট বুঝার জন্য আপনারা দেখেন। মৌলিক শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের আসবে হচ্ছে মূল যোগ ইক বা স্নিক। ঠিক আছে? এই মূল মানে মূলই, ঠিক আছে? আর ইক বা স্নিক প্রত্যয়টা সম্পর্কিত অর্থ প্রকাশের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে মৌলিক শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে? মূল সম্পর্কিত। হ্যাঁ? এখন আমরা এরকম আরো কিছু শব্দ ডেইলি ব্যবহার করি, যেমন শারীরিক মানে হচ্ছে শরীর সম্পর্কিত, দৈনিক মানে হচ্ছে দিন সম্পর্কিত, সাপ্তাহিক মানে হচ্ছে সপ্তাহ সম্পর্কিত। তাহলে মূল আর মৌলিক একই হলো? হলো না তো, তাই না? মৌলিক দ্বারা বোঝানো হচ্ছে মূল সম্পর্কিত। আপনাকে যখন জিজ্ঞেস করা হবে ভাষার মৌলিক উপাদান কি, আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে ভাষার মূল সম্পর্কিত উপাদান কি। যেমনটা আমি বলেছি যে আমরা ছকের থেকে সবগুলো উত্তর বের করব, আর ছকের মধ্যে তীর চিহ্নটা যদি বুঝে যান সবগুলো উত্তর আপনি বের করে ফেলতে পারবেন। এখন আমাদের ভাষার মূল উপাদান পড়েছি কি? ধ্বনি বা বর্ণ। এই ধ্বনি বা বর্ণের সাথে সরাসরি কানেক্টেড কি? দেখুন তীর চিহ্ন যদি দেখেন বুঝে যাবেন যে সরাসরি কানেক্টেড হচ্ছে শব্দ। তাহলে ভাষার মৌলিক উপাদান কি দাঁড়াচ্ছে? মৌলিক উপাদান দাঁড়াচ্ছে শব্দ। ঠিক আছে? উত্তর কি হবে? নিশ্চয়ই শব্দ। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু 18তম বিসিএস এর একটি প্রশ্ন। ঠিক আছে? যাই হোক, একইভাবে বাক্যের ক্ষেত্রেও বাক্যের মৌলিক উপাদান শব্দ। আশা করি আপনারা সকলে আজকের ভিডিওতে যা পড়ানো হয়েছে তা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে ভিডিওটি বারবার দেখুন, বুঝার চেষ্টা করুন। যদি না বুঝেন তাহলে আমাদের কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনাদের সমস্যাগুলো বলতে পারেন। আপনারা ইনশাল্লাহ আপনাদের উত্তর পেয়ে যাবেন। আর দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।